রাজধানীর ব্যস্ত সড়কগুলোতে চলছে উন্নয়ন কাজের খোঁড়াখুড়ি। প্রগতি সরণি থেকে রামপুরার মূল সড়কে যানজটের চরম ভোগান্তি। যেখানে 2 ঘন্টার ভিতরে যাইতে পারে এখানে 4 ঘন্টা 5 ঘন্টা লেগে যায়। অনেক ওয়ার্কিং উমেন মেন সবাই আসা যাওয়া করে। এই রাস্তাটা যদি ঠিক না হয় আমাদের সবারই সময়ের অপচয় হচ্ছে। সরকারের কাছে আমার আকুল আবেদন, অন্তত অতি শীঘ্রই যেন এটার একটা কোনো রাস্তা খুঁজে পার করে। রাষ্ট্রপতি পদে ভোটাভুটি আজ, কাল সন্ধ্যায় শপথ। প্রক্রিয়ায় কোনো ত্রুটি রাখতে চায় না সিইসি। বিএনপির সংসদীয় কমিটির বৈঠকে মির্জা ফখরুলের পক্ষে ভোট প্রার্থনা। দেশের মানুষ ভোট কেমনে দেয়, কেমন করে দেয় সেটা আবার প্রত্যক্ষ করবে এবং মানুষের মনোজগৎ তৈরি হবে নতুন করে ভোটের প্রতি। স্বাস্থ্য খাতে সরকারের বিশেষ গুরুত্ব, বাজেট দ্বিগুণ সহ একগুচ্ছ উন্নয়ন পরিকল্পনা, দ্রুত বাস্তবায়ন আর টেকসই ব্যবস্থাপনায় নজর দেওয়ার পরামর্শ। সরকারের উচ্চতম পর্যায় থেকে স্বাস্থ্যের যেগুলো ঘোষণা হয়েছে এবং বাজেট হয়েছে এই বিষয়ে অত্যন্ত গভীর মনোযোগের সঙ্গে আসলে বাস্তবায়ন প্রক্রিয়াটা দ্রুত করা দরকার। কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে 7 বাংলাদেশি সহ নিহত 9 জন। দেশে স্বজনদের আহাজারি, মরদেহ দ্রুত ফিরিয়ে আনার আকুতি। কুড়িগ্রামের সরকারি চাল সংগ্রহে অনিয়ম, বন্ধ কল কাগজ কলমের সচল দেখিয়ে চাতাল থেকে সরবরাহ করা হয় নিম্নমানের চাল। ঋণের চাহিদা কমায় ব্যাংকে বাড়ছে উৎপৃত তারল্য, নেতিবাচক প্রভাব পড়ছে আমানতের মুনাফায়, সঞ্চয়ে আগ্রহ হারাতে পারেন বহু গ্রাহক। যুদ্ধের মধ্যে ইউক্রেনের চরম রাজনৈতিক অস্থিরতা, সাবেক প্রতিরক্ষা মন্ত্রীকে পদচ্যুত করার প্রতিবাদে বিক্ষোভ অব্যাহত, জেলেনস্কির উপর বাড়ছে চাপ। আমন্ত্রণ যমুনা নিউজে, আপনাদের সঙ্গে আছি আমি স্নিগ্ধ পুরবী। আর এতক্ষণ দেখছিলেন শিরোনাম। রাজধানীর ব্যস্ত সড়কগুলোতে উন্নয়ন কাজের নামে চলছে খোঁড়াখুড়ি। প্রগতি সরণি থেকে বাড়িধারা হয়ে রামপুরা মূল সড়কে যেমন ভোগান্তি, তেমনি এর বাইরে অন্যান্য সড়কগুলোর চিত্রও কম ভয়াবহ নয়। কোথাও রাস্তায় বড় অংশ কেটে বসানো হচ্ছে পাইপ, কোথাও দীর্ঘদিন খোলা থাকছে গর্ত, ফলে যানজটের পাশাপাশি স্বাভাবিক চলাচলও কঠিন হয়ে পড়েছে নগরবাসীর। শাকিলের ক্যামেরায় বিস্তারিত মশিউরানিকে রিপোর্ট। রাজধানীর বাড়িধারা হয়ে প্রগতি সরণি, এই সড়ক দিয়ে প্রতিদিন ছুটছে লাখো মানুষ, কিন্তু এই সড়কের পুরো অংশে চলছে গন্তব্যর পানি শোধনাগারের পাইপলাইন বসানোর কাজ। কোথাও বড় অংশ জুড়ে খোঁড়া রাস্তা, কোথাও নির্মাণ সামগ্রী পড়ে আছে সড়কের ওপর, ফলে কয়েক লেনের রাস্তা কোথাও কোথাও সংকুচিত হয়ে এসেছে এক লেনে। একটা গাড়ি ধীর হলেই পেছনে তৈরি হচ্ছে দীর্ঘ সারি। সকাল থেকে রাত কম বেশি একই চিত্র, ভোগান্তিতে সাধারণ মানুষ থেকে গাড়ি চালকেরা। লিংডোর থেকে আপনার সকালে নতুন বাজার আসতে সময় লাগে 25 মিনিট, এখন লাগে প্রায় 15-2 ঘন্টা। যেখানে 2 ঘন্টার ভিতরে যাইতে পারে এখানে 4 ঘন্টা 5 ঘন্টা লেগে যায়। এই পথে নিয়মিত চলাচলকারীদের হিসেবে প্রগতি সরণি দিয়ে বাড়িধারা হয়ে রামপুরা, এরপর স্টাফ কোয়ার্টার পর্যন্ত যেতে সপ্তাহে গড়ে 3.5 ঘন্টা বা তারও বেশি সময় চলে যাচ্ছে যানজটে। আগে যেখানে আধা ঘন্টা বা 45 মিনিট লাগতো জ্যামের কারণে, এখন সেখানে 1.5 থেকে 2 ঘন্টা লাগছে। বিশেষ করে আপনার যমুনা ফিচার পার্ক এবং তার পর পর্যন্ত মানে টোটালি আপনার 2 মিনিটের রাস্তা, সে জায়গায় আমাদের প্রায় 40 মিনিট 45 মিনিট সময় লাগতেছে। দাঁড়িয়ে আছি বাসের জন্য, লোকজন যেতে পারছে না, রোড পার হতে পারছে না, এটা আমাদের ভোগান্তি না? অনেক ওয়ার্কিং উমেন মেন সবাই আসা যাওয়া করে। এই রাস্তাটা যদি ঠিক না হয় আমাদের সবারই সময়ের অপচয় হচ্ছে। সরকারের কাছে আমার আকুল আবেদন, অন্তত অতি শীঘ্রই যেন এটার একটা কোনো রাস্তা খুঁজে পার করে। রাজধানীর আরেক প্রান্তে আশকোনা হজ ক্যাম্প ঘেঁষা সড়কেও খোঁড়াখুড়ি। এখানে যানজটের চেয়ে বড় সমস্যা চলাচলের পথটাই নেই। দীর্ঘদিন রাস্তা কেটে রাখায় মূল সড়কের সঙ্গে সংযোগ হারিয়েছেন স্থানীয়রা। বিকল্প ব্যবস্থা না থাকায় নিজেরাই কাঠ দিয়ে তৈরি করেছেন সাঁকো। এলাকাবাসীরা সন্তানকে নিয়ে ঝুঁকিপূর্ণ এই পথ পার হচ্ছেন প্রতিদিন। শ্বাস করে পড়ে গেছে এই গর্তের মধ্যে। এই রাস্তাগুলো তাড়াতাড়ি দ্রুত এগুলো সংস্কার করা দরকার। এটা ভেঙে যাওয়ার স্বাভাবিক, যে কোনো সময় ভেঙে যেতে পারে। তো এটা আসা বাচ্চা কোলে নিয়ে আসলাম, এটা আসা রিস্ক। মাদ্রাসার ছেলে মেয়েদেরও অনেক সময় বৃষ্টি হইলে পিছ লাগে পড়া যায়। এমনকি আমার ওয়াইফ, আমার পরিবার এখানে পড়া
পায়ে ব্যথা হয়েছে, আমরা হসপিটাল থেকে চিকিৎসা নেওয়ান লাগছে। একদিকে রাজধানীর প্রধান সড়কে যানজটে কর্মঘণ্টা নষ্ট হচ্ছে, অন্যদিকে সংযোগ সড়কে মানুষের স্বাভাবিক চলাচলই বন্ধ। ঢাকা উত্তর সিটি প্রশাসক বলছেন, মূল রাস্তায় কাজ শেষ হবে দ্রুত, চেষ্টা চলছে ওয়াসার সাথে সমন্বয়ের। আমরা তাদেরকে বলেছি যাতে করে দ্রুত কাজগুলো শেষ করা যায়, তারাও তাদের মতো করে চেষ্টা করছে, আশা করছি তাড়াতাড়ি শেষ করবে ওরা। এই ঘোরাঘুরির বিষয়টা না থাকলে তো আর উন্নয়ন কাজ করা যাবে না, সেই পর্যন্ত একটু জনগণকে একটু ধৈর্য ধরতে হবে। কিন্তু প্রশ্ন, কাজ চলাচলকালে নিরাপদ চলাচল নিশ্চিত করার দায়িত্ব কার? রাস্তা কাটার পর নির্ধারিত সময় কাজ শেষ হচ্ছে কিনা সেটি দেখবে কে? আমরার নিচে থেকে একটা ডিপার্টমেন্টের আওতায় সব থাকলে আমরা সিদ্ধান্ত নিতে আমাদের জন্য সহজ হয়ে যেত। তখন আর এই যে চিঠি চালাচালি, ওয়াসাকে অবগত করা, রাজককে অবগত করা, কিংবা তারা আমাদেরকে অবগত করা, এই বিষয়গুলো তখন আর থাকতো না। রাজধানীবাসী বলছেন, উন্নয়নের বিরুদ্ধে নন তারা, কিন্তু সেই উন্নয়ন হতে হবে পরিকল্পনা ও সমন্বয়ের মাধ্যমে। মশিউর অনিক, যমুনা নিউজ, ঢাকা। দীর্ঘ প্রায় ৩৫ বছর পর আজ অনুষ্ঠিত হতে যাচ্ছে রাষ্ট্রপতি নির্বাচনে ভোট গ্রহণ। দুপুর 2টা থেকে বিকাল 5টা পর্যন্ত জাতীয় সংসদ ভবনে ভোট দেবেন সংসদ সদস্যরা। নির্বাচিত করবেন দেশের 23তম রাষ্ট্রপতি। গতকাল নির্বাচন কমিশনের নিজ কার্যালয় সিইসি বলেন, রাষ্ট্রপতি নির্বাচনে অভ্যস্ত না হলেও এই নির্বাচনে কোনো ঘাটতি রাখবে না ইসি। নির্বাচনটি হাই প্রোফাইল বলেও মন্তব্য করেন তিনি। রাষ্ট্রপতি নির্বাচনের আগের দিন সাংবাদিকদের সাথে কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। রাষ্ট্রপতি নির্বাচনের ব্যাপারে বিস্তারিত জানান তিনি। আলোচনা করেন বিভিন্ন আইনি দিক নিয়ে। ইনস্টিটিউশনাল মেমোরি এখানে একটু শর্ট আছে, কারণ আমাদের লোকজনও অভ্যস্ত না তো রাষ্ট্রপতি নির্বাচন করে অভ্যস্ত না। আমাদের কিন্তু ভোটের কার্যক্রমটা হবে বিভক্তি নাম্বার দিয়ে, এটা বিভক্তি নাম্বারটা ওনাদের পার্লামেন্ট থেকে দেন। এটা সিইসি জানান, রাষ্ট্রপতি নির্বাচনে বিটিভি থেকে রাখা হচ্ছে সরাসরি সম্প্রচারের ব্যবস্থা। লাইভ টেলিকাস্ট করার একটা সিদ্ধান্ত ওনারা স্পিকার মহোদয়ের নেতৃত্বে যে সভা হয়েছে ওনারা নিয়েছেন। এটা লাইভ টেলিকাস্ট করবে প্রথম দিকে, ওনারা যখন ভোটটা দিবেন, প্রেসিডেন্ট মাননীয় মহামান্য রাষ্ট্রপতি ভোট দিবেন, মাননীয় প্রধানমন্ত্রী ভোট দিবেন, এই জিনিসগুলো লাইভ টেলিকাস্ট করবে। নির্বাচনী কর্তার উপস্থিতিতে জাতীয় সংসদের ভিতর কোনো ধরনের প্রচারণা চালানো যাবে না বলেও জানান তিনি। ক্যান্ডিডেটদের মধ্যে কে কত ভোট পেল, এটা সংখ্যাগুলো সব বিস্তারিত আমি অ্যানাউন্স করে দেবো। বিভিন্ন প্যাকেটে ওই সমস্ত ব্যালট ট্যালট এগুলো ভরে আমরা চলে আসবো, ওদিনে আমরা কিন্তু গ্যাজেট করে দেবো। দেশের 23তম রাষ্ট্রপতি নির্বাচনের দিকে বিশ্ববাসী তাকিয়ে আছে, এমন মন্তব্যও করেন সিইসি। রাষ্ট্রপতি নির্বাচন, এটা তো বিশ্ববাসী তাকিয়ে আছে। তো তানফির মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। রাষ্ট্রপতি নির্বাচনের মধ্য দিয়ে ইতিহাসের মহেন্দ্র খন ও গণতান্ত্রিক নতুন যাত্রা শুরু হবে বলে মন্তব্য করেছেন চিফ হুইপ মোহাম্মদ নুরুল ইসলাম মনি। বুধবার বিকেলে বিএনপির সংসদীয় কমিটির সভা শেষে কথা বলেন তিনি। জানান, সরকার ও বিরোধী দল মিলে গণতন্ত্রকে স্থায়ী রূপ দিতে চায়। নুরুল ইসলাম মনি আরও বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষে ভোট চাওয়া হয়েছে। আজ দুপুর 2টা থেকে 5টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। 5টা থেকে শুরু হবে ভোট গণনা। ভোট গ্রহণ সরাসরি সম্প্রচার হবে। কাল সন্ধ্যা 7:30টায় নতুন রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠিত হবে বলে জানান চিফ হুইপ মোহাম্মদ নুরুল ইসলাম মনি। আমরা ভোট হবে, এদেশের মানুষ ভোট কেমনে দেয়, কেমন করে দেয় সেটা আবার প্রত্যক্ষ করবে এবং মানুষের মনোজগৎ তৈরি হবে নতুন করে ভোটের প্রতি। সেই প্রত্যাশা করে আগামীকাল ইনশাআল্লাহ আমরা রাষ্ট্রপতি নির্বাচিত করতে পারবো। কলকাতার হোটেলে অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে 7 জন বাংলাদেশি বলে নিশ্চিত হওয়া গেছে। তাদের পরিচয় প্রকাশ করেছে কলকাতা পুলিশ। বুধবার নিউ মার্কেট এলাকায় একটি আবাসিক হোটেলের অগ্নিকাণ্ডে প্রাণ হারান তারা। দুর্ঘটনায় এখন পর্যন্ত 9 জনের মৃত্যু হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন 15 জনের মধ্যেও আছেন 6 জন বাংলাদেশি। নিহত বাংলাদেশিরা হলেন 2.5 বছর বয়সী স্বর্ণাশিস দত্ত, তার বাবা 39 বছর বয়সী দেবাশিস দত্ত, মা 27 বছর বয়সী আফসানা শারমিন ও নানা 74 বছর বয়সী বাহাদুর আলী বিশ্বাস। একই পরিবারের এই 4 সদস্যের বাড়ি কুষ্টিয়া। বাকি 3 বাংলাদেশি হলেন সাভারের 37 বছর বয়সী আহমেদ বাবু, সাতক্ষীরার রেবতী সরকার ও SM আলিমুজ্জামান। নিহত বাকি 2 জন ভারতীয়। এত প্রাণহানির জন্য অব্যবস্থাপনাকে দায়ী করছে পশ্চিমবঙ্গের রাজ্য সরকার। দর্শক, এই বিষয়ে আরও জানতে যুক্ত হব আমাদের পশ্চিমবঙ্গ প্রতিনিধি সুকান্ত চট্টোপাধ্যায়ের সাথে।
অগ্নিকাণ্ডে হতাহত বাংলাদেশিদের বিষয়ে খোঁজ খবর রাখছেন তিনি। সুকান্ত, হাসপাতালে চিকিৎসাধীন 6 বাংলাদেশি কি এখন শঙ্কামুক্ত এবং রাজ্য সরকার তাদের চিকিৎসার জন্য কি ধরনের ব্যবস্থা নিয়েছে, আর নিহতদের মরদেহ ফেরত পাঠানোর বিষয়ে কি কি তথ্য রয়েছে আপনার কাছে? দেখুন, প্রথমে বলে রাখি যে নিহত যারা রয়েছে অর্থাৎ যাদের লাশের ময়নাতদন্ত কিন্তু গতকাল সম্পন্ন হয়নি, যেহেতু 6:30 বেজে গিয়েছিল ভারতীয় সময় এবং সূর্যাস্তের পর কোনো ময়নাতদন্ত হয় না ডাক্তারি বিধি অনুযায়ী। সেই কারণে কিন্তু গতকাল ময়নাতদন্ত অসম্পূর্ণ ছিল। আজকে দুপুর 2টো থেকে কিন্তু আবার ময়নাতদন্ত হবে এবং সন্ধ্যের দিকে সেই লাশ বাংলাদেশে কুষ্টিয়া এবং সাতক্ষীরায় যেখানে যারা মারা গেছেন সেখানে পাঠানোর ব্যবস্থা করছে রাজ্য সরকারের তরফ থেকে। এবং তার সাথে বাংলাদেশের যে উপহার কমিশনার কলকাতা তাদের সকলে কিন্তু সেই সম্মিলিতভাবে সেই কাজ সম্পন্ন করছে। পাশাপাশি আরেকটি বিষয় যে আপনি বললেন, যারা অসুস্থ বা আহত রয়েছেন হাসপাতালে চিকিৎসাধীন এসএসকেএম হাসপাতালে, তাদের কিন্তু সবথেকে উন্নত যে চিকিৎসা ব্যবস্থা অর্থাৎ উদ্যান ওয়ার্ডে তারা কিন্তু চিকিৎসাধীন রয়েছে এবং ভিআইপি ট্রিটমেন্ট তাদের দেওয়া হচ্ছে। যে 6 জন বাংলাদেশি রয়েছে এবং তার সাথে আরো 9 জন ভারতীয় রয়েছে। মৃতদের তালিকা আপনি কিছুক্ষণ আগে যেটা বললেন, গভীর রাতে এই 7 জন বাংলাদেশি নাগরিক এবং 2 জন ভারতীয় নাগরিকের কিন্তু নামের তালিকা পাওয়া গেছে এবং সুরতহাল করার পরেই কিন্তু গতকাল রাতেই আজকে দুপুর 2টোয় তাদের যে লাশের ময়নাতদন্তের সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি যে এই যে হোটেলগুলি, যে হোটেলে এই দুর্ঘটনা ঘটেছে সেটি কিন্তু গতকাল রাতে কলকাতা পুলিশ এবং দমকল বিভাগ সেটাকে সিল করে দিয়েছে। আর কোনো যে ব্যবসা। অনেক ধন্যবাদ সুকান্ত আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। কলকাতায় অগ্নিকাণ্ডে প্রাণ হারানো বাংলাদেশিদের মধ্যে 4 জনের বাড়ি কুষ্টিয়ায়। চিকিৎসার জন্য পরিবার সমেত গিয়েছিলেন কলকাতায়। সেখানে আগুনে পুড়ে প্রাণ হারান দেবাশিস দত্ত, তার স্ত্রী আফসানা শারমিন, ছেলে স্বর্ণাশিস দত্ত ও শ্বশুর বাহাদুর আলী। দেবাশিস আজকের পত্রিকা বেসরকারি টেলিভিশন চ্যানেল 9-এর কুষ্টিয়া প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। তাদের মৃত্যুর খবরে এলাকায় শোকাবহ পরিবেশ। এছাড়া নিহত আহমেদ বাবু সাভারের এবং আলিমুজ্জামান সাজু সাতক্ষীরার বাসিন্দা। উন্নত চিকিৎসা শেষে কথা ছিল আজকে দেশে ফেরার, অথচ খবর এলো আগুনে পুড়ে মৃত্যু হয়েছে পরিবারের 4 জনেরই। কলকাতায় আগুনে পুড়ে প্রাণ হারানো বেশিরভাগেরই বাড়ি বাংলাদেশে। এদের মধ্যে 4 জনের বাড়ি কুষ্টিয়ায়। নিহতরা হলেন বেসরকারি টেলিভিশন চ্যানেল 9 ও আজকের পত্রিকার কুষ্টিয়ার প্রতিনিধি দেবাশিস দত্ত, তার স্ত্রী আফসানা শারমিন, ছেলে স্বর্ণশিস দত্ত ও শ্বশুর আকরাম আলী। স্বজনরা জানান 3 আগস্ট চিকিৎসার জন্য ছেলে, শ্বশুর ও স্ত্রীকে নিয়ে বেঙ্গালুরু যান দেবাশিস। চিকিৎসা নিয়ে গতকাল ভোরে কলকাতায় শিখাইন হোটেল ওঠেন তারা। আজকের ফ্লাইটে ফেরার কথাও ছিল তাদের, তবে জীবিত আর ফেরা হলো না কারোরই। ব্যাগ গুছাই বলতেছে, মা সব কিনেছি, এবার এখন কালকে সকালে ভোরে চলে যাব। আমি মনে করছি আসতেছে। ওর ছেলেকে, ওর বউকে, ওর ছেলেকে 2 জনকে ডাক্তার দেখাতে গিয়েছিল, ও দেখেছে ডাক্তার, ওরও দেখানো হয়েছে ডাক্তার। বাড়িতে বাবা মায়ের কাছে মেয়ে পাখিকে রেখে গিয়েছিলেন দেবাশিস। ছোট্ট পাখি শুধু ক্ষণ গুনছে কখন বাবা মা ফিরবে। দেবাশিসের সহকর্মীরাও তাকে হারানোর শোক সইতে পারছেন না। কেউ স্তব্ধ হয়ে দেখছেন তার ছবি, কেউ ভেঙে পড়েছেন কান্নায়। ওদের সাথে আমার ব্যাঙ্গালোরে দেখা হয়েছে, কলকাতায় আমার দেখা হয় নাই, কারণ কি আমি 2 দিন আগে আসছি, ওরা 2 দিন পরে কলকাতায় আসছে। ভুলে গেল আসিফ, তোমার কাছে চ্যানেল 9-এর লোগোটা দিয়ে গেলাম। তুমি যে নিউজ হয় সব নিউজ ধরে ধরে অফিসে পাঠাবা, তোমার নম্বর অফিসে দিয়ে দিছি, তোমাকে ফোন দিবে নে। আমি আজকে কি নিউজ পাঠাবো, আমার দাদা আছে আর নাই। এদিকে অগ্নিকাণ্ডে নিহত আহমেদ বাবু সাভার আমিনবাজারের বাসিন্দা। কলকাতায় বাংলাদেশ উপহাই কমিশনারের পক্ষ থেকে দুর্ঘটনায় হতাহতের পরিবারের সঙ্গে যোগাযোগের জন্য চালু করা হয়েছে সার্বক্ষণিক হটলাইন নম্বর। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। কলকাতায় অগ্নিকাণ্ডে নিহত 7 বাংলাদেশের মধ্যে 2 জন সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার বাসিন্দা। তারা হলেন আলিমুজ্জামান সাজু ও রেবাতের সরকার। এ বিষয়ে আরও জানাতে সাতক্ষীরা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আকরামুল ইসলাম। আকরাম, নিহতদের স্বজনরা কি বলছেন এবং মরদেহ কবে বা কখন নাগাদ দেশে ফিরতে পারে
এ ব্যাপারে কোনো তথ্য কি রয়েছে কিনা তাদের কাছে? প্রবি, আমি রয়েছি সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার তারালি ইউনিয়নের যে একটি গ্রামে আমিরুজ্জামান সাজু, সে নিহত হয়েছে। সে কয়েকদিন আগে 5 থেকে 6 দিন আগে চিকিৎসার জন্য মূলত ভারতে যান এবং গতকাল সন্ধ্যার পর যখন পরিবারের সদস্যরা তার খোঁজ নেওয়ার চেষ্টা করেন এবং মোবাইল ফোনে তাকে যখন কল দেন, তখনই মূলত তারা এই ঘটনাটি জানতে পারেন এবং ছবি দেখার পর তারা নিশ্চিত হন এবং তাদের যে মরদেহর যে দেশে আনার যে প্রক্রিয়া, সেটির জন্য তার পরিবারের সদস্যরা কিন্তু যে হাই কমিশন রয়েছে সেখানে যোগাযোগের চেষ্টা করছেন এবং কখন নাগাদ ফিরবে সে বিষয়ে কিন্তু এখনো জানা যায়নি। পাশাপাশি কালীগঞ্জের কিন্তু এই পার্শ্ববর্তী তেঁতুলিয়া গ্রামের আরো একজন রেবতী সরকার, তিনিও কিন্তু চিকিৎসার জন্য গিয়েছিলেন এবং সেখানে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত হন। আমরা যে সাজু, তার যে বড় ভাই রয়েছেন, আমরা একটু তার কাছে জানতে চাই যে সাজু কিভাবে, কেন ওখানে গিয়েছিলেন, আপনারা কিভাবে জানতে পারলেন এবং মরদেহের ব্যাপারে, দেশে আনার ব্যাপারে কোনো আপনারা যোগাযোগ করছেন কিনা? হ্যাঁ, তো এলো আমরা জানতে পারি এস এম আলিমুজ্জামান সাজু আমার আপন ছোট ভাই, সে এলো 5 দিন আগে কলকাতায় যায় চিকিৎসার জন্য। চিকিৎসার ওখানে হঠাৎ আমরা জানতে পারি একটা হোটেলে আগুন ধরে তার পরপরই আবার আমার এক আত্মীয়র মাধ্যমে ওখান গিয়ে জানতে পারি যে উনি মারা গেছে। তারপরে সরকার একটা হটলাইন খুলে দিয়েছে, হটলাইনে সরকারকে জানাই দিছি যে এই অবস্থা। আমি সরকারের কাছে আবেদন করি যে আমার ভাইয়ের লাশটা যত তাড়াতাড়ি পাওয়া যায়। প্রবি, যে তার পরিবারটি বলছে যে যত দ্রুত সম্ভব যেন সরকারি সহযোগিতায় মরদেহটি ফেরত পাওয়া যায়। পাশাপাশি যে রেবতী সরকার নামে আরো একজন, তিনিও কিন্তু চিকিৎসার জন্য গিয়েছিলেন এবং সেখানে গিয়ে এই অগ্নিকাণ্ডের ঘটনায় মারা গেছেন। অনেক ধন্যবাদ আকরাম আপনাকে। কলকাতার হোটেলে অগ্নিকাণ্ডে নিহত বাংলাদেশিদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। বলেন, নিহতের পরিবার চাইলে খরচ বহন করবে সরকার। আমরা দ্রুততর সময়ে, কারণ শনাক্ত শেষ হলে এবং সব ফর্মালিটিস কমপ্লিট হলে দ্রুততম সময় আমাদের এই মরদেহগুলো আমরা যেন বাংলাদেশে ফিরিয়ে আনতে পারি, সে কাজটা আমাদের কলকাতার মিশন সেই কাজটি করছে। বাজেট বরাদ্দ দ্বিগুণ, কিন্তু কিছু উন্নয়ন পরিকল্পনা আর স্বাস্থ্যকে গুরুত্বপূর্ণ খাত হিসেবে বিবেচনা করাই সরকারের প্রথম 6 মাসে এই খাতের বড় অর্জন। এছাড়া দ্রুততম সময়ে হামির টিকা সংগ্রহ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের শয্যা বৃদ্ধি এবং 1 লাখ জনবল নিয়োগের ঘোষণাকেও ইতিবাচক পদক্ষেপ হিসেবে ধরা যায়। তবে বাস্তবে হাসপাতালে স্বাস্থ্যসেবায় এখনও তেমন কোনো পরিবর্তন আসেনি। তাই পরিকল্পনা দ্রুত বাস্তবায়নের তাগিদ দিচ্ছেন বিশেষজ্ঞরা। হাসান মিসবার প্রতিবেদনে বিস্তারিত। দেখতে দেখতে প্রায় 55টি বছর সংকট থেকে বের হতে পারেনি দেশের স্বাস্থ্য খাত। দুর্নীতি আর অব্যবস্থাপনার বৃত্তে আটকে আছে স্বাস্থ্যের চাকা। বিএনপি সরকার ক্ষমতায় এসে কিছু সিদ্ধান্ত নেয়। এরই মধ্যে উদ্যোগ নেওয়া হয়েছে সুপার স্পেশালাইজড হাসপাতাল চালুর, উপজেলা হাসপাতালকে 151 শয্যায় উন্নীত, 1 লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ, প্রাথমিক স্বাস্থ্যে বিশেষ গুরুত্ব, নগর স্বাস্থ্যকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে আনা, হেলথ কার্ড চালু আর জেলা সদর হাসপাতালে সেবা পরিধি বাড়ানোয় গুরুত্ব দিয়েছে সরকার। এছাড়া মফস্বলে 3 ধরনের প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় এবং পরিপূর্ণ সেবা নিশ্চিতেও পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে এসব উদ্যোগের বাস্তবায়ন এখনও শুরু হয়নি, ফলে হাসপাতালগুলো চলছে আগের মতোই, ভোগান্তি কমেনি রোগীদের। যতটা পরিকল্পনা এবং ঘোষিত হয়েছে সেই তুলনায় কিন্তু কাজের অগ্রগতি সমতালে চলছে না। কেবলমাত্র টাকা বৃদ্ধি দিয়েই সেবার মান অর্জন করা যায় না। সেজন্য দরকার একটি বিজ্ঞান ভিত্তিক এবং দেশের মানুষের মনস্কতার সাথে সাযুজ্যপূর্ণ একটি স্বাস্থ্যসেবা পরিকল্পনা। স্বাস্থ্য খাতে সংকটের ক্ষত গভীর। সাময়িক পদক্ষেপের পাশাপাশি কাঠামোগত বড় পরিবর্তন ছাড়া সেই ক্ষত সারানো সম্ভব নয়। তাই টেকসই ব্যবস্থাপনায় নজর দেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। সরকারের উচ্চতম পর্যায় থেকে স্বাস্থ্যের এই যেগুলো ঘোষণা হয়েছে এবং বাজেট হয়েছে, এই বিষয়ে অত্যন্ত গভীর মনোযোগের সঙ্গে আসলে বাস্তবায়ন প্রক্রিয়াটা দ্রুত করা দরকার। এখন যতদূর হয়েছে আমি বললাম সার্বিক মূল্যায়নের সময় আসেনি, কিন্তু এখন দ্রুত না হলে পরের 6 মাসে আপনার সঙ্গে আলোচনায় কিন্তু বলতেই হবে যে এগোচ্ছে না। অবকাঠামোগত পরিবর্তন ছাড়া কিন্তু
এই ধরনের যে হঠাৎ যে স্বাস্থ্য সমস্যা এবং যে দুর্যোগগুলো, স্বাস্থ্য দুর্যোগ বলবো, এগুলোর মোকাবেলা কিন্তু সম্ভব হবে না। মেডিকেল শিক্ষার মান বৃদ্ধিতেও বড় কোনো পদক্ষেপ নেয়নি বিএনপি সরকার। উল্টো অনুমোদন দেওয়া হয়েছে দুটি মেডিকেল কলেজের। কিছু ভালো সিদ্ধান্তের মাঝে এটিকে নেতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। হাসান মিসবাহ, যমুনা নিউজ, ঢাকা। পাইপলাইনে পর্যাপ্ত এলএনজি না থাকায় এক্সিলারেট এনার্জির এলএনজি টার্মিনাল থেকে গতকাল দুপুর ৩টায় গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে গেছে। এর ফলে দেশের চলমান গ্যাস সংকট হয়ে উঠেছে আরও প্রকট। রাজধানী সিএনজি ও এলপিজি ফিলিং স্টেশনগুলো সার্বিক চিত্র জানাতে মগবাজার এলাকা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী শওকত মঞ্জুর শান্ত। গ্যাস সংকট তো দিনকে দিন বাড়ছেই। আজকের পরিস্থিতি কেমন দেখছেন এবং গ্রাহক ও পাম্প মালিকরা কি বলছেন এ বিষয়ে? আমি মগবাজার ফিলিং স্টেশনে রয়েছি এবং এখানে চিত্র আসলে অপরিবর্তিত রয়েছে। গেল কয়েকদিন ধরে যে আমরা সংকট দেখছিলাম এবং এখানকার চালক সহ অন্যান্যরা যে অভিযোগগুলো করছিলেন সেগুলো অপরিবর্তিত রয়েছে এবং বলতে হবে যে এখন যে প্রেশারের মাত্রা আমরা দেখছি মোটামুটি 100-120 এরকম প্রেশারের কথা বলছেন এখানে যারা কর্মকর্তা বা কর্মচারীরা রয়েছেন এবং চালক যারা এসেছেন গ্যাস নেওয়ার জন্য তারা যেটা আসলে ভোগান্তির কথা বলছেন যে সময় ধরে তারা অপেক্ষায় রয়েছেন এবং সেই লাইন থেকে ধীরে ধীরে পাম্পে আসা পর্যন্ত যে পরিমাণ গ্যাস খরচ হচ্ছে, অনেকের তেলে চালাতে হচ্ছে, সেই পরিমাণ গ্যাসও এখানে এসে মিলছে না, এমন একটা অভিযোগ তারা করছেন। বড় অভিযোগের জায়গাটা সিএনজি চালক বা যারা রাইড শেয়ার করছেন তাদের দিক থেকে বেশি, কেননা তারা ভাড়া চালিয়ে তারা আয় রোজগার করেন। তাদের অভিযোগের জায়গাটা হচ্ছে এখানে গ্যাস নেওয়ার জন্য যে অপেক্ষা দীর্ঘ সময় এবং গ্যাস যে পরিমাণ পাওয়া যাচ্ছে তাতে একটি বা দুটি টিপ দেওয়ার পরই আসলে তাদের গ্যাস শেষ হয়ে যাচ্ছে এবং পরবর্তীতে আবার তাদের লাইনে এসে দাঁড়াতে হচ্ছে। স্বাভাবিকভাবে তাদের আয় রোজগার কমে গিয়েছে এবং তারা একটা অর্থনৈতিক সংকটের দিকে পড়ে যাচ্ছেন এবং এই অভিযোগের জায়গাটা কিন্তু আমরা দীর্ঘদিন ধরেই শুনছি। তারা এটার একটা সুরাহা চাচ্ছেন, যদিও পাম্প মালিক যারা রয়েছেন তারা বলছেন যে তারা গ্যাস না পেলে আসলে চালকদেরকে দিবেন কিভাবে, এই যে একটি প্রশ্ন, সেই প্রশ্নে কিন্তু এখন পর্যন্ত কোনো সদুত্তর নেই এবং তারা আসলে আশায় বুক বাঁধছেন যে সরকার হয়তোবা কোনো একটা উদ্যোগ গ্রহণ করবেন যার কল্যাণে হয়তোবা এই যে অচল অবস্থা সৃষ্টি হতে যাচ্ছে, ভোগান্তি সৃষ্টি হচ্ছে, সেই ভোগান্তি কমবে এবং জনজীবন স্বাভাবিক হবে, এমনটা তারা প্রত্যাশা করছেন। তবে আমরা যেই চিত্র দেখছি গেল কয়েকদিন ধরে তাদের কিন্তু এই ভোগান্তির মাত্রা বেড়েই চলেছে। শান্ত, আপনাকে ধন্যবাদ। দেশে জরুরি প্রয়োজন বিবেচনায় স্পট মার্কেট থেকে 14 কার্গো এলএনজি কিনবে সরকার। এই জ্বালানি আসবে বিভিন্ন দেশে 7টি প্রতিষ্ঠান থেকে। এই সংক্রান্ত প্রস্তাব অনুমোদন করেছেন অর্থনৈতিক বিষয়ক সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। বুধবার দুপুরে এনএসসি সম্মেলন কেন্দ্রে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এর বাইরেও বৈঠকে আরও 3টি প্রস্তাব নীতিগত অনুমোদন পেয়েছে। এর মধ্যে G2G চুক্তির আওতায় সংযুক্ত আরব আমিরাত থেকে ইউরিয়া সার আনার উদ্যোগ সবুজ সংকেত পেয়েছে। এজন্য চুক্তি সই করবে দেশটির 40 গ্লোব ডিস্ট্রিবিউশন লিমিটেড ও বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন PCIC। অন্যদিকে ঘোড়াশালে পলাশ সার কারখানার রক্ষণাবেক্ষণের জাপানি প্রতিষ্ঠানকে 1 বছরের জন্য টেকনিক্যাল সার্ভিস দেওয়ার নীতিগত অনুমোদন দেওয়া হয়। পরে পারচেজ কমিটির মিটিংয়ে সিঙ্গাপুরে আরামকো ট্রেডিং থেকে 1 কার্গো এলএনজি কেনার প্রস্তাব অনুমোদন পায়। জ্বালানি তেলের মজুদ 1.5 মাস থেকে বাড়িয়ে 3 মাসে নিতে চায় সরকার। সেজন্য আসছে নতুন প্রকল্প, পর্যায়ক্রমে এটিকে 6 মাসে নেওয়া হবে। এই কথা জানিয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি। বুধবার বিকেলে একনেক সভা শেষে ব্রিফ করেন তিনি। জানান, শুধু জ্বালানি আমদানি করলেই সংকট মিটবে না, নতুন এলএনজি টার্মিনাল নির্মাণেও সময় দিতে হবে। তবে আপাতত সংকট সমাধানে মধ্যপ্রাচ্য ও দক্ষিণ পূর্ব এশিয়া থেকে বাড়তি এলএনজি আনার চেষ্টা চলছে, যদিও চাহিদা অনুযায়ী ভাসমান টার্মিনাল এখনো প্রস্তুত নয়। ব্রিফিংয়ে পরিকল্পনা প্রতিমন্ত্রী জানান, একনেকে জ্বালানি তেলের ট্যাঙ্কার কেনার প্রস্তাব উঠলেও তা বাতিল হয়। একনেকের সবশেষ প্রধানমন্ত্রীর চীন সফরে 4টি জাহাজ কেনার ব্যাপারে সমঝোতার কথা জানানো হয়। এই সময় বিভিন্ন মন্ত্রণালয়ের একই ধাঁচের প্রকল্প আনা নিয়ে প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, গুচ্ছ হিসেবে সব উদ্যোগকে এক করার চেষ্টা চলছে। এই সময় সরকারের নতুন 5 ইয়ার স্ট্র্যাটেজিক ফ্রেমওয়ার্ক এর আনুষ্ঠানিক উদ্বোধন সম্পর্কে জানায় সাধারণ অর্থনীতি বিভাগ।
সাম্প্রতিক যে সংকটটা সৃষ্টি হয়েছিল এটা কতগুলো বয়লারের ত্রুটির কারণে, সেগুলো ইতিমধ্যেই মেরামত সম্পন্ন হয়েছে এবং আমরা পরিস্থিতি এখানে মোটামুটিভাবে একটা সহনীয় জায়গায় চলে আসছে, যেটাতে আমরা আগে 1 মাস আগেও ছিলাম। আমাদের যে আপৎকালীন মজুদ সেটা 1.5 মাস ছিল তেলের মধ্যে, সেটাকে 3 মাসে নেওয়ার জন্য ইতিমধ্যে প্রকল্প নেওয়া হয়েছে। স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজের মৃত্যুতে কারাগার থেকে প্যারোলে মুক্তি পেয়েছেন সাবেক শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি। মেয়ের আবেদনের প্রেক্ষিতে আজ ভোর 6টার দিকে মুন্সিগঞ্জ জেলা কারাগার থেকে 12 ঘন্টার জন্য প্যারোলে মুক্তি দেওয়া হয় তাকে। ভোরে পুলিশি নিরাপত্তায় প্রিজন ভ্যানে জেল থেকে বের হন তিনি। রওনা হন রাজধানী ঢাকার কলাবাগানের উদ্দেশ্যে। সংশ্লিষ্টরা জানিয়েছেন আজ সন্ধ্যা 6টা পর্যন্ত মুক্ত থাকবেন দীপু মনি, তবে তার সাথে থাকবে আইনশৃঙ্খলা বাহিনীর বলয়। বুধবার দুপুরে মুন্সিগঞ্জ জেলা প্রশাসনের 4 দিনের জন্য প্যারোলে মুক্তির আবেদন করলে 12 ঘন্টার জন্য আবেদন মঞ্জুর করা হয়। 2024 সালের 19 আগস্ট বাড়িধারা DOHS এলাকা থেকে গ্রেফতার করা হয় দীপু মনিকে। খুলনা নগরীতে মাত্র 2 ঘন্টার ব্যবধানে দুর্বৃত্তদের গুলিতে 2 যুবক নিহত হয়েছেন। বুধবার সন্ধ্যায় মহানগরের লবণচড়া 80 বিঘা এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন 21 বছর বয়সী মঞ্জুরুল ইসলাম এবং 19 বছর বয়সী নাজমুল হোসেন। পুলিশ বুধবার সন্ধ্যায় 80 বিঘা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মঞ্জুরুল ইসলাম নিহত হন। এর প্রায় 2 ঘন্টা পর ঘটনাস্থলে 300 গজ দূরে গুলিতে নিহত হন নাজমুল। পরপর 2 হত্যাকাণ্ডের ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক দেখা দিয়েছে। এদিকে নিহতদের স্বজনদের কান্নায় ভারী হয়ে ওঠে হাসপাতাল চত্বর। আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির কারণে এমন ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন স্বজনরা। 2 হত্যাকাণ্ডের কারণ অনুসন্ধান ও জড়িতদের গ্রেফতারে কাজ করছে পুলিশ। একটা লাশ পাওয়া গেছে, তার কিছুক্ষণ পরে আরেকটা লাশ পাওয়া গেছে। এখন 2টা ঘটনা কি একই ঘটনা নাকি ভিন্ন ভিন্ন ঘটনা, এটা তদন্ত সাপেক্ষে আপনাদেরকে জানানো হবে। বাস্তবে চালকল বন্ধ, কিন্তু কাগজে কলমে সচল, এবং সেসব চালকল থেকে সরকারি গোদামে চালও সরবরাহ করা হচ্ছে। সিন্ডিকেটের এমন কারসাজি দেখা মিলবে কুড়িগ্রামে। সরকারি নিয়ম উপেক্ষা করে খোলা বাজার থেকে কেনা নিম্নমানের চাল পাঠানো হয় গুদামে, আর কর্মকর্তারা যেন এ বিষয়ে কিছু না বলেন সেজন্য তাদের নিয়মিত ঘুষও দেন চাতাল মালিকরা। কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার মেসার্স আজাদ চালকল দীর্ঘদিন ধরেই পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। জেলা জুড়ে এমন চালকল অসংখ্য। তালাবদ্ধ, পরিত্যক্ত এবং যন্ত্রপাতি নেই এমন চালকল কাগজে কলমে সচল। সরকারি চাল সংগ্রহ কার্যক্রমে এসব চাতাল থেকে নিয়মিত চাল সরবরাহ করা হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, বন্ধ চাতাল নিয়ে সক্রিয় একাধিক সিন্ডিকেট। নিয়মনীতির কোনো তোয়াক্কা না করেই খোলা বাজার থেকে নিম্নমানের চাল কিনে সরবরাহ করছেন সরকারি খাদ্য গুদামে। চকচকা জিনিস কিনতে হবে, এই মূলত এই কারণেই হাইস্কিং মেল শুধু আমার বলি না, গোটা বাংলাদেশের একই অবস্থা, বন্ধর পথে। এটা সব ভাঙি চুরি গেছে, এখন এই অবস্থা পড়িয়েছে 3-4 বছর থেকে, কোনো কাজ নেই, এমনি পড়িয়েছে। কিছু সরঞ্জাম নাই আপাতত, সেগুলো হচ্ছে যে কিছুদিন আগে ঝড়ের কারণে ওগুলো বিচ্ছিন্ন হয়েছে। রাজনৈতিক দলের নেতাকর্মীদের পাশাপাশি এই অনিয়মে জড়িত চাতাল মালিকরাও বলছেন, নিজেরা ধান কিনে চাল প্রস্তুত করে গুদামে দিলে লাভ কম হয়, তাই বাহির থেকে কিনে সরবরাহ করছেন। এতে মুনাফা হচ্ছে বেশি, আর নিম্নমানের চাল যেন অনায়াসে গুদামে নেয় সেই জন্য খাদ্য গুদামের শ্রমিক কর্মকর্তাদের দেয়া হয় ঘুষ। অফিসে লেবার 150 টাকা নেয়, আর হচ্ছে সারা চায় না, আমরা দেই আর কি, খুশি করি, হয়তো দেখা যায় টনে 100-150 টাকা এরকম দেই আর কি। 21 টনে 10 টন কিনে দিছি, 10 আর 11 টন বানিয়ে দিছি। এটা কি নিয়ম আছে? সবাই করে এইরকমে। এসব বিষয়ে খাদ্য গুদামের এই কর্মকর্তা জানান, চাল সংগ্রহ কার্যক্রম পরিদর্শন করেছেন খোদ উপজেলা খাদ্য কর্মকর্তা। আর জেলা খাদ্য নিয়ন্ত্রক বলছেন, কোনো চাতালই নাকি বন্ধ নেই। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস থেকে করা হয়, ওখান থেকে পরিদর্শন করা হয় এবং মিল পরিদর্শন ওখান থেকে করা হয় এবং ওখান থেকেই মিল ঠিক আছে কিনা দেখানো হয়, বরাদ্দ দেওয়া হয়। আমাদের পরিত্যক্ত বা অকেজ কোনো আমরা মিলকে বরাদ্দ দিইনি, চুক্তিও করিনি। তো আমাদের মিলগুলা যেগুলো ওদের মিলে হাস্কিং মিলগুলোর ব্যাপারে একটা নির্দেশনা আছে, শর্টার করে দিতে হবে। চলতি মৌসুমে অভ্যন্তরীণ খাদ্যশস্য সংগ্রহ কর্মসূচির অংশ হিসেবে প্রতি কেজি চাল 49 টাকা এবং আতপ চাল 48 টাকা দরে কিনছে সরকার। রাহিম সারোয়ার, যমুনা নিউজ।
ঋণের চাহিদা কমায় ব্যাংকে বাড়ছে উদ্বৃত্ত তরল। এর নেতিবাচক প্রভাব পড়ছে আমানতের মুনাফায়। ব্যাংকগুলো 0.50 থেকে 1% পর্যন্ত কমিয়েছে আমানতের সুদ হার। ফলে মূল্যস্ফীতি বিবেচনায় সঞ্চয়কারীদের প্রকৃত আয় কমে যেতে পারে, সঞ্চয়ের আগ্রহ হারাতে পারেন আমানতকারীরা। যদিও ব্যাংকাররা বলছেন বাজার ব্যবস্থাপনার মাধ্যমে এই হার নির্ধারিত হচ্ছে। আর বিশ্লেষকরা বলছেন বিনিয়োগের বিকল্প সুযোগ না থাকায় ব্যাংকে টাকা রাখতে বাধ্য হন গ্রাহকরা। এর সুযোগ নিচ্ছে ব্যাংকগুলো। গেল কয়েক বছর ধরে স্থবির বেসরকারি বিনিয়োগ। জ্বালানি সংকট ও বৈশ্বিক নানা সমস্যায় নতুন বিনিয়োগে আগ্রহ নেই উদ্যোক্তাদের। ফলে বেসরকারি খাতে ঋণের চাহিদা নেমেছে তলানিতে। সর্বশেষ গত জুন শেষে এ খাতের প্রবৃদ্ধি মাত্র 4.47%, যা 3 দশকের মধ্যে সবচেয়ে কম। ঋণের চাহিদা কমায় ব্যাংকে বাড়ছে উদ্বৃত্ত তারল্য। জুন শেষে এর পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে 4 লাখ কোটি টাকার উপরে। এক মাস আগেও যা ছিল 3,37,000 কোটি। ঋণের চাহিদা কমা ও উদ্বৃত্ত তারল্যে নতুন আমানত সংগ্রহে আগ্রহ নেই ব্যাংকগুলোর, যে কারণে কমিয়ে দিচ্ছে আমানতের সুদহার। ঋণ আমানতের সুদহারের ব্যবধান 4% নির্ধারণের পর নীতি সুদহার 10% থেকে কমিয়ে 9.5% নামিয়ে আনাই ব্যাংকগুলো আমানতের সুদহার কমিয়েছে 0.50 থেকে 1%। ফলে চলতি মাসে আমানতের গড় সুদহারে নেমে আসতে পারে 8.5 থেকে 9%-এর মধ্যে, যা জুনের মূল্যস্ফীতির চেয়েও কম। যদিও ব্যাংকাররা বলছেন বাজার ব্যবস্থার মাধ্যমেই ঠিক হচ্ছে সুদের হার। এটা ইটস এ কোশ্চেন অফ ডিমান্ড অ্যান্ড সাপ্লাই। আমার যদি আজকে ডিপোজিটের ইউটিলাইজেশন থাকতো, আমার যদি ইনভেস্টমেন্ট চাঙ্গা থাকতো, তা আমি তো আরও বেশি রেটে মানুষের হাতে পায়ে ধরে ডিপোজিট আমরা নেই না। এখন আমাদের ইউটিলাইজেশন নাই মানি। যারা ভালো কাস্টমার তারা পারলে পুরা মানে লোনের আউটস্ট্যান্ডিংটাকে জিরো করে রাখে। বিশ্লেষকরা বলছেন মূল্যস্ফীতির চেয়ে আমানতের সুদহার কম হলে ব্যাংকে টাকা রেখে ক্ষতিগ্রস্ত হবেন আমানতকারীরা। এতে সঞ্চয়ে আগ্রহ হারানো স্বাভাবিক। তবে দেশে বিনিয়োগের বিকল্প না থাকায় গ্রাহকরা বাধ্য হচ্ছেন টাকা রাখতে, আর এর সুযোগ নিচ্ছে ব্যাংকগুলো। পুঁজিবাজার অথবা বন্ড মার্কেট, সেখানেও যেহেতু বাংলাদেশের জনগণের জন্য খুব বেশি ক্ষেত্রটা প্রস্তুত না, কে টাকা না রেখে অন্য কোথাও যাওয়ার খুব বেশি আসলে সুযোগও কিন্তু নেই। এখন বাংলাদেশের ব্যাংকিং সেক্টর তারা হয়তো এই সুযোগটা এখন নিচ্ছেন যে সুদের হার কমানোর পরেও ডিপোজিটররা এখানেই হয়তো টাকাটা রাখবেন। বাংলাদেশ ব্যাংক বলছে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধিতে এখন সবচেয়ে বেশি জোর দেওয়া হচ্ছে। এ কারণে কিছুটা কমানো হয়েছে নীতি সুদহার। বিনিয়োগ বাড়লে আমানতের সুদহার এমনিতেই বাড়বে বলেও জানায় কেন্দ্রীয় ব্যাংক। যদি সহনীয় মাত্রায় ঋণ সুদহার রাখতে হয় তবে আমানতের বিপরীতে সুদহারও কমাতে হবে। এরই প্রাথমিক ধাপ হিসেবে কিছু কিছু ব্যাংক সুদের হার কমাচ্ছে। এটাকে নেতিবাচকভাবে দেখার সুযোগ নেই। এটা আরেকটার সাথে কোরিলেটেড। অর্থাৎ একটাকে যখন সবগুলিকে একসাথে অ্যাড্রেস করা কখনোই সম্ভব না। একটি যখন সমাধান হবে ওটার পজিটিভ ইম্প্যাক্ট পড়বে অন্যটার উপর, তো অন্যগুলিও তখন সহনীয় মাত্রায় নেমে আসবে। ব্যাংকিং খাতে উদ্বৃত্ত তারল্য বাড়াই কমেছে সরকারি বিল বন্ডের সুদের হারও। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। লালমনিরহাটের পাটগ্রামে 9 বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে এক মাদ্রাসার নৈশ প্রহরীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দুপুরে উপজেলার জংড়া ইউনিয়নের ইসলামনগর এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায় শিশুটিকে মোবাইল ফোন দেখানোর প্রলোভন দেখিয়ে নির্জন স্থানে নিয়ে গিয়ে পাশবিক নির্যাতন করে ওই এলাকার মমিনপুর দাখিল মাদ্রাসার নৈশ প্রহরী মুজিব উদ্দিন সেলিম। ঘটনার পর স্বজনরা শিশুটিকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। পরে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় তাকে। খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তকে হাতীবান্ধা উপজেলা থেকে আটক করে। এ ঘটনায় ওই শিশুর পরিবারের পক্ষ থেকে মামলা করার প্রস্তুতি চলছে। পুনরায় আমরা প্রযুক্তির সহায়তা এবং আমাদের পাটগ্রাম টিমের উদ্যমী অফিসাররা সেখানে পার্শ্ববর্তী উপজেলায় গিয়ে আমরা প্রযুক্তির মাধ্যমে ব্যবস্থা আইডেন্টিফাই করে আমরা সিনিয়র ম্যানেজমেন্টের সার্বিক সহায়তা। যশোর ইসলামী ব্যাংকের এক গ্রাহকের অ্যাকাউন্ট হ্যাক করে 7 লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে চীনা নাগরিক সহ প্রতারক চক্রের 2 সদস্যকে আটক করে পুলিশ সোপর্দ করেছে স্থানীয়রা। বুধবার বিকেলে শহরের আরএন রোড মিঠু হার্ডওয়্যার স্টোরে এই ঘটনা ঘটে। আটককৃতরা হলেন চীনা নাগরিক চাও সিং ও তার সহযোগী ইব্রাহিম।
মিঠু হার্ডওয়্যার স্টোরের মালিক জানান, পরিচিতি সূত্র ধরে মিঠু দোকান থেকে 46,000 টাকার পণ্য কেনেন তারা। পরে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে মিঠুর ব্যাংকে 7 লাখ টাকা পাঠান। এ সময় পণ্যের মূল্য বাবদ বাকি টাকার বিনিময়ে চেক দেওয়ার দাবি জানান চক্রের সদস্যরা। পরিচিত হওয়ায় মিঠু তাদের একটি চেক দেন। পরে ওই চেক ব্যবহার করে ব্যাংক থেকে টাকা তুলে সটকা পড়েন চক্রটি। পরে ব্যাংক কর্তৃপক্ষ মিঠুকে জানায়, ঢাকার টঙ্গীর ইসলামী ব্যাংকের এক গ্রাহকের অ্যাকাউন্ট হ্যাক করে ওই 7 লাখ টাকা পাঠানো হয়েছিল তাকে। বিষয়টি জানতে পেরে থানায় জিডি করেন মিঠু। পরে বুধবার আরএন রোডের চাউসিং ও ইব্রাহিমকে দেখতে পেয়ে তাদের আটকে রেখে পুলিশের হাতে তুলে দেন মিঠু সহ স্থানীয়রা। তারা এখন পুলিশি হেফাজতে রয়েছে। ঠাকুরগাঁয়ে কয়েক দফা মেয়াদ বাড়িয়েও 2টি সেতুর নির্মাণ কাজ শেষ হয়নি। কাজের এমন ধীরগতিতে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয়রা। জমি অধিগ্রহণে অনিয়ম ও হয়রানির অভিযোগ করেছেন অনেকে। তবে সড়ক বিভাগ বলছে সব জটিলতা কাটিয়ে শিগগিরই সেতুর কাজ শুরু হবে। 2022 সালের 14 সেপ্টেম্বর ঠাকুরগাঁয়ে শুরু হয় 6টি সেতুর নির্মাণ কাজ। 42 কোটি 70 লাখ টাকা ব্যয়ে সদর ও হরিপুর উপজেলায় এই কাজ পায় ঠিকাদারি প্রতিষ্ঠান NDEL ও সাগর ইনফো বিল্ডার্স। 6টি সেতুর নির্মাণ কাজ শেষ হওয়ার কথা ছিল 2024 সালের মার্চে। কয়েক দফা মেয়াদ বাড়িয়ে 4টি সেতুর কাজ শেষ করে ঠিকাদারি প্রতিষ্ঠান। বাকি 2টির কাজ কবে শেষ হবে তা জানে না কেউ। এখন আপাতত মনে করেন যে কাজ ওরকম চলেই না, বন্ধ থাকে। এই বালু আসে, সিমেন্ট নাই, সিমেন্ট আসে, বালু নাই। এখন দ্রুতভাবে কাজ করতে হবে। এখন আপনার লোক লাগাইছেন 8 জন 10 জন, এতে কি কাজ হয়? বস্তায় বালু সিমেন্টে বালু দেয় 15টা 16টা, পাথর দেয় 18টা, তো এটা কি ঢালাই হলো নাকি? জমি অধিগ্রহণে অনিয়ম ও হয়রানির অভিযোগও করেছেন স্থানীয়রা। তাদের অভিযোগ, বসতবাড়ি উচ্ছেদ করা হলেও দেয়া হয়েছে নামমাত্র টাকা। সেই সাথে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগও করেছেন কেউ কেউ। জমির দামও আমরা কম পাইছি, মানে সীমিত। যখন কাজ শুরু করে তখন বলছেন আমাদেরকে 3 গুণ দিবে, সেখানে আমাদের জমির দামটা আর বাড়ির দামটা এখন কোনো রকম দিচ্ছে, তার টিনের বাড়ি পেলে দাম দিবে না। 2 রুম পড়ছে, 2টা, একটা টিনের ঘর, একটা বিল্ডিং রুম, একটা রান্নাঘর, এগুলা পড়ছে। এগুলার আমরা টাকা 75 পরিমাণ মানে মূল্য যাতে পাইনি আমরা। বর্তমান রেট অনুযায়ী আপনার 1 লাখ থেকে 1.5 লাখ টাকা শতক, কিন্তু অথচ আমাদেরকে দিছে মনে করেন যে 13 সাল 2013-14 যে রেট ছিল 11,000 টাকা শতক, ওই রেটে আমাদেরকে দাম দিছে। অনিয়মের বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। তবে সড়ক বিভাগ জানিয়েছে 4টি সেতুর কাজ শেষ হয়েছে, বাকি 2টির কাজও শিগগিরই শেষ হবে। ভূমি অধিগ্রহণ জটিলতার কারণে আমাদের সবগুলোর অ্যাপ্রোচ সড়ক সম্পন্ন হয়নি। ইতিমধ্যে আমরা 4টির অ্যাপ্রোচ সড়ক সম্পন্ন করেছি এবং সম্প্রতি সুখ ব্রিজ, রুহিয়া সড়কে সুখ ব্রিজের জমি আমরা বুঝে পাওয়ার পরে অ্যাপ্রোচ রোড নির্মাণের কাজ শুরু হয়েছে। জমি অধিগ্রহণের ক্ষতিপূরণ জটিলতা স্বীকার করে জেলা প্রশাসন জানায়, আইন মেনে সব বিষয়ে সমাধান করা হবে। একটা জায়গায় অধিগ্রহণের জন্য আমাদের কাজটি বন্ধ ছিল, আমরা দ্রুত সেটা যোগাযোগ করে অধিগ্রহণের অর্থটি আমরা মন্ত্রণালয় থেকে নিয়ে আসতে পেরেছি এবং ক্ষতিপূরণ দিয়ে আমরা শুরু করেছি। প্রকল্প দীর্ঘায়িত হওয়ায় সরকারি অর্থের অপচয়ের পাশাপাশি ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ মানুষ। দ্রুত জটিলতা শেষ করার দাবি স্থানীয়দের। তাপস সরকার, যমুনা নিউজ। নাটোর, সিরাজগঞ্জ ও পাবনা অংশে দেশের সর্ববৃহৎ জলাভূমি চলন বিলের অবস্থান। মিঠা পানির এই জলাধারে একসময় পানির প্রবাহ চলমান থাকায় এটির নাম হয়েছিল চলন বিল। কিন্তু সময়ের পরিক্রমায় বিভিন্ন কারণে পানি প্রবাহ কমে যাওয়ায় কুচুরিপানায় ভরে গেছে পুরো বিল। সৌন্দর্য নষ্টের পাশাপাশি ব্যাহত হচ্ছে নৌকা চলাচল ও মৎস্য আহরণ। প্রকৃতির অপার সৌন্দর্যের জীবন্ত ক্যানভাস চলন বিল, যেখানে একসময় দৃষ্টিসীমা পর্যন্ত শুধু পানির দেখা মিলত, তবে বর্তমানে কচুরিপানায় ভরে গেছে পুরো বিল। নাটোরের সিংড়া, গুরুদাসপুর, সিরাজগঞ্জের তারাস, রায়গঞ্জ এবং পাবনার চাটমোহর, ভাঙ্গুড়া ও ফরিদপুর অংশে এখন এমন চিত্র। দখল, দূষণ আর অপরিকল্পিত স্থাপনার কারণে চলন বিলে পানি প্রবাহের গতি এখন একেবারেই কম। মাত্রা অতিরিক্তভাবে বাড়ছে কচুরিপানা, ব্যাহত হচ্ছে নৌকা চলাচল আর মাছ ধরার কাজ। অপরিকল্পিত পুকুর ঘাট এবং ঘর বাড়ি করার কারণে কিন্তু এই যে চলন বিলের যে পানির চলমান ছিল, এই চলমানে কিন্তু বাধাগ্রস্ত হয়। জমি জমা আবাদ করতে পারতেছি না, নৌকা চালাতে পারতেছি না, এই কচুরিপানার লাগে। নৌকা নিয়ে অবাধভাবে যেখানে সেখানে চলাচল করা যায় না এবং মৎস্য আহরণ করার ক্ষেত্রেও খুব অসুবিধা। বিলের পানি নামার পর চাষাবাদের সময় কচুরিপানার স্তূপ সরাতেও বাড়তি খরচ হচ্ছে কৃষকদের।
ঘাসে কচুর বোনায় একবার জড়িত আছে, কৃষক একবারে শেষ হয়ে গেছে। মানুষজন এসে একটু ঘোরাফেরা করবে সে পরিস্থিতি নাই, হ্যাঁ নিজেরা একটু শান্তি মতন চলবে সেই পরিস্থিতিটা নাই, একটা যে নৌকা ঢুকাবো সেই পরিস্থিতিটা নাই। নাটোর 3 আসনের সংসদ সদস্য জানান, স্থানীয় প্রযুক্তিতে তৈরি যন্ত্রের সাহায্যে কচুরিপানা সরাতে এরই মধ্যে উদ্যোগ নেওয়া হয়েছে। এটি ফলপ্রসূ হলে বৃহৎ পরিসরে বিলের কচুরিপানা মুক্ত করার উদ্যোগ নেওয়া হবে। আর কৃষি বিভাগ বলছে, কচুরিপানাকে জৈব সারে পরিণত করতে কাজ করছে তারা। কচুরিপানা যে সার এবং কিছু পরিমাণ প্রাণী খাওয়ানোর কাজে ব্যবহার করা যায়, এছাড়া কিভাবে বৃহৎ অংশের কচুরিপানাগুলো সার করা যায় সেই বিষয়টি নিয়ে আমরা চিন্তা ভাবনা করছি। কৃষকদের কথা চিন্তা করে, এলাকার মানুষের চিন্তা করে আমি চিন্তা করছি যে প্রশাসনিকভাবে আমাদের দুর্যোগ ত্রাণ মন্ত্রণালয় থেকে বা প্রশাসন অন্য কোনো খাত থেকে সরকারি ব্যবস্থাপনা যদি আমরা করতে পারি, তাহলে আমাদের এলাকার মানুষের বা কৃষক অনেক উপকার হবে। ঐতিহ্যবাহী এ বিলের গৌরব ফিরিয়ে আনতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবে সরকার, প্রত্যাশা সবার। নাজমুল হাসান, যমুনা নিউজ, নাটোর। এবারে ইরানের অর্থনীতি গড়িয়ে দিতে নতুন অর্থনৈতিক অভিযানের হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, সমঝোতার সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয়েছে ইরান, তাই তেহরানের বিরুদ্ধে চালানো হবে সবচেয়ে কঠোর অর্থনৈতিক অভিযান। শুধু ইরান নয়, দেশটির সঙ্গে বাণিজ্য করা অন্য দেশগুলোকেও সতর্ক করেছেন ট্রাম্প। ইরানের তেল পাচার, অর্থ লেনদেন, জাহাজ নিবন্ধন কিংবা ভুয়া প্রতিষ্ঠানের মাধ্যমে ব্যবসা সবকিছু বন্ধের হুঁশিয়ারি দিয়েছেন তিনি। ইরানের তেল, নৌপরিবহন ও আর্থিক খাতে বছরের পর বছর ধরে চলছে ব্যাপক নিষেধাজ্ঞা। যুদ্ধের মধ্যেই চরম রাজনৈতিক অস্থিরতা ইউক্রেনে। নির্বাচন আয়োজনের দাবি জানিয়ে ভিডিও বার্তা দিয়ে আলোচনার জন্ম দিয়েছেন সাবেক প্রতিরক্ষা মন্ত্রী মিখাইলো ফেদরভ। তাকে পদচ্যুত করার প্রতিবাদে গত 1 মাস ধরেই বিক্ষোভ হচ্ছে দেশটিতে। ইউক্রেনীয়দের মাঝে তুমুল জনপ্রিয় হওয়ায় মিখাইলোর এই ভাষণ প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির ওপর চাপ বাড়াবে বলে মত বিশ্লেষকদের। 2024 সালের মে মাসে শেষ হয় বর্তমান সরকারের মেয়াদ, তবে যুদ্ধ পরিস্থিতির দোহাই দিয়ে নির্বাচন আটকে রেখেছে জেলেনস্কি। ইউক্রেনের বর্তমান প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির আনুষ্ঠানিক মেয়াদ শেষ হয়েছে 2024 সালের 20 মে। রাশিয়ার সাথে যুদ্ধের কারণে দেশটিতে মার্শাল ল জারি করা হয়। বিশেষ এই আইনে স্থগিত রাখা হয়েছে নির্বাচন। ফলে মেয়াদ শেষ হওয়ার পরও গত 2 বছর ধরে ক্ষমতা ধরে রেখেছেন ভলোদিমির জেলেনস্কি। যুদ্ধের মধ্যেও দুর্নীতি অনিয়মের কারণে বেশ কয়েকবার আলোচনায় এসেছে জেলেনস্কি সরকার। কয়েকবার শীর্ষ পদগুলোতে হয়েছে রদবদলও। সবশেষ নিয়োগের মাত্র 6 মাস পর গত জুলাইয়ে সেনাপ্রধানের সাথে বিবাদের জেরে পদচ্যুত করা হয়েছে তৎকালীন প্রতিরক্ষা মন্ত্রী মিখাইলো ফেদরভকে। সাধারণ ইউক্রেনীয়দের কাছে বেশ জনপ্রিয় মিখাইলো। তাকে পদচ্যুত করার প্রতিবাদে গত 1 মাস ধরে রাশিয়ার মিসাইল বোমা উপেক্ষা করে নিয়মিত কিয়েভ সহ বিভিন্ন শহরে বিক্ষোভ করছে সাধারণ মানুষ। আমাদের এই যুদ্ধটা হয়তো আরো আগেই শেষ হতে পারত যদি সঠিক জায়গাগুলোতে কেবল অনুগত লোকদের বদলে সঠিক মানুষদের বসানো হতো। যুদ্ধ টানা বিক্ষোভে যখন চাপে জেলেনস্কি, তখন সেই চাপ আরও বাড়িয়ে দিলেন মিখাইল। ভিডিও বার্তায় যুদ্ধের মধ্যেই দেশটিতে নির্বাচন আয়োজনের দাবি জানিয়েছেন তিনি। তার দাবি, রাশিয়ার কারণে জিম্মি হতে পারে না ইউক্রেনের গণতন্ত্র, আর তাই গণতন্ত্র পুনরুদ্ধারে প্রয়োজন নির্বাচন। এতদিন রাশিয়া নির্বাচনের দাবি জানিয়ে আসলেও এবারই প্রথম ইউক্রেনেরই শীর্ষ নেতাদের কেউ এই দাবি জানালেন। বিশ্লেষকদের মত, ব্যাপক জনপ্রিয়তা থাকায় মিখাইলোর এই নির্বাচনের দাবি নতুন করে চাপে ফেলবে জেলেনস্কিকে। এরই মধ্যে নির্বাচনের দাবিকে সমর্থন দিয়ে র্যালিও হয়েছে ইউক্রেনে। নির্বাচনের কোনো পথ না দেখলেও আমি বিশ্বাস করতে চাই যে নির্বাচনটি হবে, কারণ যুদ্ধ কখন শেষ হবে তা আমরা জানি না। আর আমাদের সরকারও বাস্তবতার সাথে সংযোগ হারিয়ে ফেলছে, তাই সরকারের পরিবর্তন আনা প্রয়োজন। আমি ফেদরভের বক্তব্যকে সমর্থন করি। নির্বাচনে পথ না থাকলে জেলেনস্কির বরং সরে দাঁড়ানো উচিত। যুদ্ধকালীন পরিস্থিতিতে লুটপাট চালানো একটি অপরাধ। এদিকে চলমান রাজনৈতিক অস্থিরতার মধ্যেই নতুন প্রতিরক্ষা মন্ত্রী বেছে নিয়েছে ইউক্রেন সরকার। এই পদে বুধবার ইয়েভেনি খমারার নিয়োগ অনুমোদন দিয়েছে দেশটির পার্লামেন্ট। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। দর্শকেরা, এই ছিল যমুনা নিউজ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।